আমন্ত্রণ ইসলামিক ব্যাংক পিএলসি সৌজন্যে দেশ বাণিজ্য সংবাদের সঙ্গে আছি আমি শারমিন ন্যান্সি। আগামীকাল থেকে টানা 7 দিনের ঈদের ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংক, বিমা, পুঁজিবাজার সহ সকল আর্থিক প্রতিষ্ঠান। তাই শেষ কার্য দিবসে ব্যাংকগুলোতে গ্রাহক উপস্থিত চোখে পড়ার মতো। লম্বা এই ছুটিতে ব্যাংকগুলোতে বাড়তি নিরাপত্তার পাশাপাশি এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সাদিয়া লাবনের রিপোর্ট, জানাচ্ছেন মাকদুরা মিতি। ঈদের আগের শেষ কর্মদিবসে ব্যস্ততা বেড়েছে রাজধানীর ব্যাংকপাড়া মতিঝিলে। সোমবার সকাল থেকে প্রায় সব ব্যাংকের প্রতিটি শাখায় ছিল গ্রাহকের উপচে পড়া ভিড়। নগদ টাকা উত্তোলনের চাপে সেবা দিতে হিমশিম খাচ্ছেন ব্যাংক কর্মকর্তারা। কাল মঙ্গলবার থেকে টানা 7 দিনের ছুটিতে যাচ্ছে দেশের ব্যাংক, বিমা সহ প্রায় সব আর্থিক প্রতিষ্ঠান। ছুটির আগেই নিজেদের প্রয়োজন মতো টাকা জমা, উত্তোলন ও চালানপত্র ডিপোজিট সহ বিভিন্ন সেবার বিল জমা দিতে ব্যাংকে ভিড় করেন গ্রাহকরা। হ্যাঁ, আজকে তো হিসেবে লাস্ট দিন, সেই হিসেবে সব ব্রাঞ্চে, সব শাখায় ভিড় করছে। না, আমি টাকা উঠাতে আসছি, লাইন ধরে আসছি, টাকা উঠাইতেছি। হ্যাঁ, আমি ওই যে আমার সেভিংস অ্যাকাউন্টের টাকা উঠাতে আসছি আর কি। লাস্ট শেষ সময় তো, এই জন্য আবার তো পরে খোলা পাবো না, এই জন্য 60,694 টাকার মাল নিতে আসছি। এটা সরকারি জিনিস তো, এখানে পে করতে হয়, এখানে পে করে লাস্ট দিন তাই আসছি। লম্বা এই ছুটিতে ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সেই সঙ্গে বন্ধের এই সময়ে এটিএম বুথে পর্যাপ্ত টাকা রাখারও নির্দেশ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। ব্যাংকের নিরাপত্তা সুনিশ্চিত করা যায়, সেটা সেই পরিমাণ নির্দেশনা ব্যাংকে দেওয়া হবে, সবসময় দিয়ে থাকি। আর ব্যাংকও নিজেরাই এটা প্রস্তুত থাকে যে এই সময়ে তারা নিজেরাই বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশনার জন্য তারা অপেক্ষাও করে না। তথাপি বাংলাদেশ ব্যাংক এই ধরনের নির্দেশনা দিয়ে থাকে, এবারও দিয়ে থাকবে। ঈদের ছুটির মধ্যেই বুধবার ও বৃহস্পতিবার পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক ও কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোহাম্মদ মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ব ব্যাংকের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। বাংলাদেশের আর্থিক খাতের উন্নয়ন এবং চলমান প্রকল্পে সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন সংস্থাটি। রবিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নরের সঙ্গে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশ ও বিশ্ব ব্যাংকের মধ্যে চলমান বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিশ্ব ব্যাংকের প্রতিনিধি দলে ছিলেন দক্ষিণ এশিয়া অঞ্চলের রিজিওনাল ভাইস প্রেসিডেন্ট জন জুট, বাংলাদেশ ও ভুটানের ডিভিশন ডিরেক্টর জে পেসমে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন আইএফসি এর ডিরেক্টর ইমাদ নাজিব আয়েদ ফাখুরি। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন ডেপুটি গভর্নর ডক্টর মোহাম্মদ হাবিবুর রহমান ও ডক্টর মোহাম্মদ কবির আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ক্রেডিট কার্ড ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নির্দেশনায় ব্যাংকগুলোর ক্রেডিট কার্ডের মাধ্যমে বিতরণযোগ্য ঋণের সীমা বাড়ানো হয়েছে। আগে ক্রেডিট কার্ডের সর্বোচ্চ ঋণ সীমা ছিল 25 লাখ টাকা, এখন তা বাড়িয়ে 40 লাখ টাকা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে অনিরাপদ ঋণের সীমা 10 লাখ টাকা থেকে বাড়িয়ে 20 লাখ টাকা করা হয়েছে, যা আগের তুলনায় দ্বিগুণ। কেন্দ্রীয় ব্যাংক বলছে, সাম্প্রতিক সময়ে দৈনন্দিন লেনদেনে ক্রেডিট কার্ড ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। অনেকেই নগদ অর্থ বহনের পরিবর্তে বিভিন্ন পণ্য ও সেবার মূল্য পরিশোধে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন। ফলে ক্রেডিট কার্ড ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং নতুন পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রাখতে আগের নীতিমালা হালনাগাদ করে নতুন নীতিমালা জারি করা হয়েছে। আবারও কোম্পানি করদাতাদের কর জমার সময় বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনপিআর। রোববার এক আদেশে কোম্পানির ক্ষেত্রে রিটার্ন জমার সময় বাড়িয়ে 15 মার্চ থেকে বৃদ্ধি করে 15 এপ্রিল করা হয়েছে। এর আগে সময় বৃদ্ধি করে 15 মার্চ ও 15 ফেব্রুয়ারি কোম্পানির করদাতাদের রিটার্ন জমার সময় নির্ধারিত করেছিল এনপিআর।
সম্প্রতি কোম্পানির রিটার্ন জমার সময় বাড়াতে এনবিআর এর চিঠি পাঠায় ব্যবসায়ীদের কয়েকটি সংগঠন। এর আগে ব্যক্তি শ্রেণীর করদাতার জন্য রিটার্ন দাখিলের সময় বৃদ্ধি করে 31 মার্চ করে এনবিআর। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার জট নিরসন এবং নিরাপত্তাজনিত ঝুঁকি কমাতে বড় ধরনের নিলাম কার্যক্রম শুরু করেছে কাস্টমস হাউস। চলতি মার্চ মাসে এই অকশন বা ডিজিটাল পদ্ধতিতে মোট 378 কন্টেইনার পণ্য বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এনবিআর জানিয়েছে, নিলাম কার্যক্রমে স্বচ্ছতা আনতে সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতি অনুসরণ করা হচ্ছে। আগ্রহীরা ঘরে বসেই কাস্টমসের অফিসিয়াল ই অকশন পোর্টালে নিবন্ধন করে দরপত্র দাখিল করতে পারবেন। তবে অনলাইনে বিড করার পাশাপাশি জামানতের পে অর্ডার ও প্রয়োজনীয় কাগজপত্র নির্ধারিত দরপত্র বাক্সে জমা দিতে হবে। আসন্ন ঈদ উল ফিতরের আগে চলতি মাসে দেশের রেমিটেন্স আসা বেড়েছে 35.70%। মার্চের প্রথম 14 দিনে প্রবাসীরা রেমিটেন্স পাঠিয়েছেন $220 কোটি বেশি। গত বছরের একই সময় রেমিটেন্স এসেছিল $162 কোটি। সংশ্লিষ্টরা বলছেন, রমজান ও ঈদকে সামনে রেখে দেশে পরিবারের জন্য অতিরিক্ত খরচ পাঠাতেই প্রবাসীরা স্বাভাবিক সময়ের তুলনায় বেশি অর্থ পাঠান, যার প্রভাব পড়েছে রেমিটেন্স প্রবাহে, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভেও ইতিবাচক প্রভাব ফেলছে। রেমিটেন্স প্রবাহের এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় আসার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত ফেব্রুয়ারি মাসে দেশে রেমিটেন্স এসেছে $302 কোটি, দেশীয় মুদ্রায়, যার পরিমাণ প্রায় 37,000 কোটি টাকা। আগের বছরের একই মাসের তুলনায় ফেব্রুয়ারিতে রেমিটেন্স বেড়েছে 19.5%। গত বছরের ফেব্রুয়ারিতে রেমিটেন্স এসেছিল $252 কোটি। জ্বালানি তেলের উপর থেকে সরকারি রেশনিং পদ্ধতি তুলে নেওয়া হলেও সাধারণ মানুষের ভোগান্তি কমেনি। কোনো কোনো পাম্পে তেল পাওয়া যাচ্ছে না, আবার কোথাও মিলছে সীমিত। ডিপো থেকে তেলের সরবরাহ ব্যবস্থা নিয়মিত হলেও 2-1 দিনের মধ্যে পরিস্থিতি উন্নতি হতে পারে বলে আশা করছেন পাম্প মালিকরা। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে আরও জানাচ্ছেন ইউসুফ ভুইয়া। অপেক্ষার যেন শেষ নেই। কারো অপেক্ষা 1 ঘন্টা, কারো 2 ঘন্টা, কারো আবার 3 ঘন্টা। কেউ কেউ আবার এসেছেন ভোর রাতে সেহরি খাওয়ার পর, কিন্তু তারপরও মিলছে না প্রত্যাশিত তেল। রাজধানীর বিভিন্ন এলাকার পেট্রোল পাম্প ঘুরে দেখা যায় অনেক পাম্পে মোটরসাইকেল, প্রাইভেট কার ও অন্যান্য যানবাহনের আগের মতোই দীর্ঘ সারি। এখন পর্যন্ত 9:30 প্রায় বাজে। এখন যাব কখন? এর তো লাইন আরো দেখেন কত লম্বা। এর তো তেলও পাবো না, দরজার কাছ থেকে আবার ফিরে যেতে হবে বাচ্চারে তুলতে। দেখেন আমার মাত্র 2 রাত। এরপর যায় কি হবে? এরপর আমি লাইন না পেলে এই গাড়ি কি ঠেলে নিয়ে যাবো? স্কুল, কলেজ, কোচিং কিভাবে করবো? অফিস কিভাবে করবো? একবারে যদি বেশি দিত, মানুষের শেষ না হলে তো আবার আসতো না পাম্পে। দ্রুত শেষ হয়ে যাচ্ছে, ওই জন্য আবার কিন্তু ঘুরে এসে লাইনে দাঁড়াতে হচ্ছে। জ্বালানি তেল বিতরণে রেশনিং ব্যবস্থা তুলে নেওয়ার ঘোষণা দেওয়া হলেও এখনও পেট্রোল পাম্পে তেলের সংকট দেখা যাচ্ছে। কয়েকটি পাম্পে তেল পাওয়া গেলেও অনেক পাম্পে তেল না পাওয়ার অভিযোগ। সকাল 6টায় এসে তেলের সিরিয়ালে দাঁড়ানোর পরে পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে বলে যে আমাদের তেল শেষ, আমরা এখন তেল দিতে পারবো না, আমাদের গাড়ি যখন আসবে তখন তেল দেবো। ফেরি খাইয়া এই যে সিরিয়াল দেওয়া যে একটা কষ্টের বিষয়, খুব কষ্ট লাগতেছে। এই সিরিয়াল এখানেই দিছি, তবে মনে হয় যে এই লাইনটা কম। এখানে নজেল বেশি, তো একসাথে অনেকগুলো গাড়ি যেতে পারে। তবে পাম্প কর্তৃপক্ষ বলছে পরিমাণ মতো তেল না থাকায় দিতে পারছে না যাত্রীদের। সে সঙ্গে দ্রুতই সংকট কেটে যাবে প্রত্যাশা তাদের। কালকে পর্যন্ত আমরা কোঠায় যতটুকু তেল পাইছি তাতে আমাদের তেল শেষ হয়ে গেছে। এখন আজকে থেকে তেল এখনো পাইনি, এখনো গাড়ি লোড হয় নাই। আস্তে আস্তে যতটুকু সময় লাগে তারপরে আমরা বুঝতে পারবো। এদিকে জ্বালানি সাশ্রয়ে বিপণী বিতান ও ব্যবসায়ী স্থাপনায় আলোকসজ্জা বন্ধ রাখা সহ 3টি সিদ্ধান্ত নিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ইউসুফ ভুইয়া, দেশ টিভি, ঢাকা। দেখছেন দেশ বাণিজ্য। দেখছেন দেশ বাণিজ্য।
উত্তরাঞ্চল ধান চাল উৎপাদনে শুধু স্থানীয় চাহিদাই পূরণ করে না, বরং দেশের অন্যান্য অঞ্চলের খাদ্য সরবরাহেও বড় ভূমিকা রাখে। তবে পানি নির্ভর এই ফসল উৎপাদনে ডিজেলের সরবরাহের সংকট হলে সরাসরি প্রভাব পড়বে প্রায় 14 লাখ কৃষকের উপর। এতে অন্তত 10% উৎপাদন কমে খাদ্য যোগানে বড় বাধা তৈরি করার শঙ্কা তৈরি হবে। রফিকুল ইসলামের রিপোর্ট। ফিলিং স্টেশনে কালো কাপড় বন্দির এই দৃশ্য এখন নিত্যদিনের। স্টেশন কর্তৃপক্ষ ডিজেল সংকট দেখিয়ে বন্ধ রাখছেন পাম্প। খোলা তেল বহনে নিষিদ্ধ হওয়ায় বড় দুশ্চিন্তা বাড়াচ্ছে সেচ মালিক ও কৃষকদের। হঠাৎ কত শতাংশ ডিজেল সংকট হলে বেচা বিক্রি বন্ধ রেখে কালো কাপড়ে মুড়িয়ে রাখতে পারে পাম্প কর্তৃপক্ষ, তার কোনো নীতিমালা ও সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ খুঁজছেন বাড়তি মুনাফার। সাপ্লাই মনে করেন যে আসতেছে, মাঝে মধ্যে আসতেছে, 2-1 দিন 3 দিন পর পর আসতেছে। কৃষি কাজ করার জন্য এগুলা 10 লিটার 5 লিটার পর্যন্ত দিচ্ছি। অথচ উত্তরের 16 জেলায় এবছর প্রায় 16 লাখ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 73 লাখ মেট্রিক টন। এই ধান উৎপাদনে সরকারি বেসরকারি মিলিয়ে 72,000 গভীর নলকূপ ও 7,60,000 অগভীর নলকূপ থেকে সেচ নিচ্ছেন কৃষক। জাতীয় ব্যবহারের প্রায় 40 থেকে 50% ডিজেলের প্রয়োজন এখানেই। ডিজেলে কৃত্রিম সংকট তৈরি হলে বড় প্রভাব পড়বে কৃষিতে, টান পড়বে জাতীয় খাদ্য ভাণ্ডারে। বারবার টিভি লেকচার মারে যে কোনো তেল কোনো সংকট হবে না, নির্বিঘ্নে তেল দেওয়া হবে। আজ পর্যন্ত আপনি দেখতেছেন তেল 2 লিটার তেল পাচ্ছি না আমরা আজকে। তেল বেরিয়ে আলছি, তেল পাইনি, জমিতে পানি দেবো কেমন করি? গবেষকরা বলছেন সেচ নির্ভর এই বড় উৎপাদন কমে গেলে তার সরাসরি প্রভাব পড়ে বাজারে। সরবরাহ কমে গেলে চাল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের দাম বাড়ার ঝুঁকি তৈরি হয়। তেলের সংকটের ফলে আমাদের উৎপাদন ব্যয় বাড়বে এবং উৎপাদন ব্যাহত হবে। মোটা দাগে হচ্ছে উৎপাদন ব্যাহত হবে এবং যেসব উৎপাদনগুলো সম্ভব সেগুলোতে উৎপাদন ব্যয় বাড়বে। ফলে আমাদের সমাজে মোটা দাগে মূল্যস্ফীতি বাড়তে পারে। মূল্যস্ফীতি যখন বাড়বে তখন এটা কিন্তু আমাদের যে দারিদ্র্য সীমার নিচে নামবে এবং যখন 10% মূল্যস্ফীতি বাড়ে তখন কিন্তু 2% মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যায়। এই সংকটে জমি ভেজানো ও শুকানো পদ্ধতি অবলম্বন করার পরামর্শ কৃষি বিভাগের। বোরোর এখন যে স্টেজে রয়েছে সেই স্টেজে আমাদের কিন্তু আমরা বলি যে অল্টারনেটিভ ওয়েটিং অ্যান্ড ড্রাইং, অর্থাৎ পর্যায়ক্রমে জমিকে ভেজানো এবং শুকানো। সেক্ষেত্রে কিন্তু আমাদের যে সেচের যে বিষয়টা, নিরবিচ্ছিন্ন সেচ, সে জায়গায় যদি আমরা মাঝে মধ্যে আমরা বলি যে পানি শুকিয়ে গেলে মাঝে মধ্যে জমিটা শুকানোর প্রয়োজন আছে, সেক্ষেত্রে কৃষির সংখ্যা বৃদ্ধি পায়। তো আমরা এরকম একটি স্টেজেই রয়েছি। দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বড় মৌসুমে সেচের জন্য ডিজেলের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করার দাবি তুলেছেন কৃষির সঙ্গে সংশ্লিষ্টরা। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। রমজান মাস এলেই যেন অসাধু ব্যবসায়ীদের ভেজালের কারবার আরো ভয়াবহ হয়ে ওঠে। ফল পাকাতে ক্ষতিকর রাসায়নিক, মাছে ফরমালিন এবং ইফতারির আইটেমে অস্বাস্থ্যকর উপাদান ব্যবহার করছেন হবিগঞ্জের ব্যবসায়ীরা। এইসব খাবার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। সহকর্মী রায়হান আহমেদের তথ্য ছবিতে আরো জানাচ্ছেন শর্মিলা কেয়া। রমজান এলেই বেড়ে যায় ইফতার সামগ্রীর চাহিদা, আর এই সুযোগে হবিগঞ্জের অসাধু ব্যবসায়ীরা মুনাফা লাভে ব্যবহার করছেন নানা ধরনের ক্ষতিকর রাসায়নিক ও রং। ইফতারি বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ ও ভেজালের ছড়াছড়ি। বেশিরভাগ দোকানে পুরনো তেল বারবার ব্যবহার করে তৈরি করা হচ্ছে বেগুনি, পেঁয়াজু, জিলাপি সহ অন্যান্য খাবার। আবার কোথাও কোথাও খাবারের রং ও স্বাদ বাড়াতে ব্যবহার করা হচ্ছে ক্ষতিকর কেমিক্যাল। এদিকে বাজারে পাওয়া অনেক ফল পাকানো হচ্ছে কার্বোইড সহ বিভিন্ন রাসায়নিক দিয়ে। এছাড়া মাছ সংরক্ষণে ব্যবহার করা হচ্ছে ফরমালিন। বিশেষজ্ঞরা বলছেন দীর্ঘদিন ফরমালিনযুক্ত মাছ খেলে কিডনি, লিভার সহ শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষতিগ্রস্ত হতে পারে এবং ক্যান্সার ঝুঁকি বাড়ে। খাওয়ার পরে পেটে পীড়ার মধ্যে সমস্যা হয়, মানে ইফতারের পর দেখা যায় অনেকেই অসুস্থ হয়ে হসপিটাল। কারণ ভালো কোনো জিনিস বা স্বচ্ছ কোনো জিনিস বাজারে এখন পাওয়া যায় না, মানে সবকিছুর মধ্যে ফরমালিন। ভোক্তারা বলছেন বাজারে নিরাপদ খাবার পাওয়া এখন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। নিয়মিত অভিযান ও কঠোর শাস্তি না হলে ভেজাল বন্ধ হবে না।
ফলে ফরমালিন, আনাজে ফরমালিন। আমরা চাই এই ফরমালিন মুক্ত জিনিসপত্র, ফরমালিন মুক্ত ফল, ফরমালিন মুক্ত আনাজ, তরি তরকারি। জেলা প্রশাসক জানিয়েছেন, খাদ্যে ভেজাল রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। জোরদার করা হয়েছে বাজার মনিটরিংও। খাদ্যদ্রব্য একটু চাকচিক্য দেখানোর জন্য আসলে বাহারি রংগুলো ব্যবহার করা হয়। এটি বিষয়েও আমাদের অভিযান অব্যাহত আছে। আমাদের ভোক্তা অধিকার এবং আমাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে। দর্শক, দিনাজপুর